খামেনির মৃত্যুর পর কি ঘটেছিল আসল ঘটনা জানালেন স্পিকার গালিবাফ। আমেরিকাকে মাইনাস করে ইরান ওমানের গোপন ছক। ইয়েমেনে উপকূলে গোলার আঘাতে ডুবল ভারতীয় জাহাজ। খালি মার্কিন অস্ত্র ভান্ডার, ইরানের ভয়ে হামলা থামালেন ট্রাম্প। ইতিহাস মুছে ফেলার নতুন মিশনে নেমেছে এআই, গোপনে লক্ষাধিক বই ধ্বংস। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কিভাবে পাল্টে গিয়েছিল তেহরানের ভেতরের হিসাব নিকাশ, এবার সেই অজানা অধ্যায় সামনে আনলেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পরিকল্পনা ছিল নতুন নেতৃত্ব পরিষদ গঠনের পর সকালে আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর খবর জানানো হবে, কিন্তু মাঝরাতেই বিদেশি গণমাধ্যমের খবরটি ফাঁস হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ে ইরানি প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে রাতেই জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান শীর্ষ নেতারা, কিন্তু সেই কৌশল বুমেরাং হয়ে কিভাবে খোদ সরকারের জন্য কাল হয়ে দাঁড়ালো, বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ ও তার উত্তরসূরি নির্বাচনকে কেন্দ্র করে তেহরানের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া নাটকীয় পরিস্থিতির অজানা তথ্য সামনে এনেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বিদেশি গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর কিভাবে 1 ঘন্টার মধ্যে পুরো পরিকল্পনা বদলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তড়িঘড়ির সিদ্ধান্ত নিতে হয়, এসব অজানা সব তথ্য উঠে এসেছে ইরান ইন্টারন্যাশনালে গালিবাফের দেওয়া ফার্সি ভাষার সংবাদ মাধ্যমগুলোর সাক্ষাৎকার থেকে। খামেনির খবর নিয়ে ইরানের শীর্ষ নেতাদের পরিকল্পনা ছিল মৃত্যুর পরদিন সকাল 8টায় একটি নতুন নেতৃত্ব পরিষদ গঠনের মাধ্যমে এই খবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে, কিন্তু রাত 12:30টায় বিদেশি চ্যানেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার মাত্র 1 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যায়। রাত 1টার দিকে স্পিকার গালিবাফ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আলী লারিজানি দ্রুত যোগাযোগ করে বুঝতে পারেন আগের পরিকল্পনা আর বাস্তবায়ন করা সম্ভব নয়। জনরোষ ও রাস্তা হারানোর ভয়ে গালিবাফ সহ শীর্ষ কর্মকর্তারা দ্রুত সিদ্ধান্ত নিতে তড়িঘড়ি করে, অর্থাৎ ভোরবেলাতেই ঘোষণার সিদ্ধান্ত নেন। ইরানের সাধারণ মানুষকে সেহরি বাদ দিয়েই অবিলম্বে রাস্তায় নেমে আসার আহ্বান জানায় শীর্ষ নেতারা, নতুবা পরিস্থিতির সম্পূর্ণ ভিন্ন রূপ নেওয়ার প্রবল আশঙ্কা ছিল তাদের মধ্যে। মূলত দেশটির নাগরিকদের অদ্ভুত পরিস্থিতি সামাল দিতেই সরকারের ভিতরে ব্যাপক দ্বিধাদ্বন্দ্ব ও সঠিক সময়ের হিসাব নিকাশ করতে গিয়েই খামেনির মৃত্যুর খবর দিতে দেরি হয়। সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ভোরবেলায় সেহরির সময় মানুষকে রাস্তায় নামার ঘোষণা দেওয়া হয়েছিল, কারণ তা না হলে পরিস্থিতি মোড় সম্পূর্ণ ভিন্ন দিকে যেতে পারত। সামরিক বাহিনী, কূটনীতি ও সরকারি পরিষেবার পাশাপাশি 3টি রাস্তাকেও কর্তৃপক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট বা ক্ষেত্র হিসেবে বর্ণনা করেন। মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সেই মুহূর্তেই জনগণকে মাঠে নামানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই কৌশল বুমেরাং হয়ে ফিরে আসে। ভোরে কট্টরপন্থী ও অতি রক্ষণশীল বিক্ষোভকারীরা রাস্তায় নেমে উল্টো সরকারের ওপর চড়াও হয়। যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটনের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা এবং সমঝোতার প্রচেষ্টার কারণে ক্ষুব্ধ জনতা গালিবাফ সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। কট্টরপন্থী আইন প্রণেতাদের একটি ছোট্ট কিন্তু সোচ্চার দল গালিবাফের বিরুদ্ধে সংসদীয় নজরদারি এড়িয়ে নেতৃত্বের সীমানা লঙ্ঘনের গুরুতর অভিযোগ তোলে, যা পরবর্তী সময় তেহরানের রাজনীতিতে বড় ধরনের অভ্যন্তরীণ বিভক্তির জন্ম দেয়। নাজমুন নাহার উসবা, কালবেলা। আমেরিকাকে পাশ কাটিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে এবার নতুন ছক কষছে ইরান, আর এই পদক্ষেপে তেহরানের সঙ্গী হয়েছে ওমান। নতুন প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালীতে প্রবেশকারী সব বাণিজ্যিক জাহাজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। অন্যদিকে বের হওয়ার অপেক্ষায় থাকা জাহাজগুলো ছাড়পত্র দেওয়ার দায়িত্ব পালন করবে ওমান। যুক্তরাষ্ট্রকে পুরোপুরি অন্ধকারে রেখে ইরান ও ওমানের এই মাস্টার স্ট্রোক বৈশ্বিক বাণিজ্য ও রাজনীতিতে কি প্রভাব ফেলবে?
বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। আমেরিকাকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এবার হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন ছক কষছে ইরান। আর এই কাজে তেহরানের সঙ্গী হয়েছে ওমান। আন্তর্জাতিক নৌযান চলাচলের জটিলতা কাটাতে দুই দেশের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেছেন এই চুক্তির কথা। সেখানে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ অন্ধকারে রেখে ইরান ও ওমান আসলে কি করতে চাইছে। তবে আপাত দৃষ্টিতে সমঝোতার সুর উঠলেও ওমানের নিকটবর্তী প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ধাক্কা লাগার ঘটনায় এক নাবিক নিখোঁজ থাকায় আতঙ্ক কাটেনি। প্রশ্ন উঠছে, এত সংঘাতের মধ্যেও কেন হঠাৎ এই ইতিবাচক কূটনৈতিক তৎপরতা? নেপথ্যে কি তবে বড় কোনো অদৃশ্য সমঝোতা কাজ করছে? বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হলো এই হরমুজ প্রণালী। এখান দিয়েই মধ্যপ্রাচ্যের তেলের বড় একটি অংশ বিশ্ব বাজারে সরবরাহ করা হয়। সাম্প্রতিক সময়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট দাবি করেছেন, প্রণালী খুলে দেওয়ার চুক্তি খুব দ্রুতই হতে পারে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনায় স্পষ্টত এগোলেও এখনো চূড়ান্ত রূপ পাননি। মূলত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে অর্থনীতি টিকে থাকা এবং বৈশ্বিক চাপ সামাল দিতেই তেহরান এই পথ খোলা রাখার বিষয়ে ওমানের সঙ্গে কারিগরি ও রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এটি সম্পূর্ণ মাস্কাট ও তেহরানের দ্বিপক্ষীয় বিষয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। বর্তমান সংকটের জন্য ওয়াশিংটনকেই প্রধানত দায়ী করছে ইরান। নতুন প্রস্তাবিত কারিগরি রূপরেখা অনুযায়ী হরমুজ প্রণালীতে প্রবেশকারী সব বাণিজ্যিক জাহাজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের। অন্যদিকে প্রণালী ছেড়ে বেরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকা জাহাজগুলোকে তেহরানকে অবহিত করে ছাড়পত্র দেওয়ার দায়িত্ব পালন করবে ওমান। এর সমঝোতা চূড়ান্ত হলে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য চলাচলের পথ অনেকটাই সুগম হবে এবং বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে। তবে জলপথটি পুনরায় উন্মুক্ত করার সম্ভাবনা তৈরি হলেও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ কড়া সতর্কতা জারি করেছে। বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত থাকায় এই সমুদ্রপথে নৌযান চলাচলের ঝুঁকি এখনো অত্যন্ত বেশি। এদিকে ভূ রাজনৈতিক এই জটিলতা কাটাতে কূটনীতির পাশাপাশি চলছে শক্তির প্রদর্শনীয়। এর পাশাপাশি ইতালি, রোমে, লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে সপ্তম দফার সরাসরি আলোচনাও চলমান রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নাজমুন্নাহার উসবা, কালবেলা। মধ্যপ্রাচ্যের জলসীমায় এবার হামলার শিকার হলো ভারতীয় জাহাজ। ইয়েমেনে উপকূলে গোলার আঘাতে সাগরে পুরোপুরি ডুবে গেছে ভারতের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV ফাইজ নূরে আউলিয়া। তবে স্বস্তির বিষয় হলো, জাহাজে থাকা 13 জন ভারতীয় সহ 14 আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। উস্কানিমূলক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নয়াদিল্লি বলেছে, আন্তর্জাতিক জলসীমায় এমন হামলা বিশ্ব বাণিজ্যের জন্য চরম উদ্বেগজনক। হরমুজ প্রণালী অচল থাকায় বিকল্প রুট হিসেবে ব্যবহৃত লোহিত সাগরেও এমন হামলা বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। চরম এই উত্তেজনার মাঝে ইয়েমেনের উপকূলে এই হামলার নেপথ্যের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের জলসীমায় এবারের টার্গেট ভারতীয় জাহাজ। ইয়েমেন উপকূলে গোলার আঘাতে সাগরে পুরোপুরি ডুবে গেছে ভারতের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV ফাইজ নূরে আউলিয়া। তবে জাহাজে থাকা 13 জন ভারতীয় সহ 14 জন আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সমুদ্রে অবাধ বাণিজ্য রক্ষায় কড়া বার্তা দিয়ে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন হামলা বিশ্ব বাণিজ্যের জন্য চরম উদ্বেগজনক। মূলত আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ নিশানার ইতি টানা জরুরি। UK MTO এর মতে গত সপ্তাহ জুড়ে এই অঞ্চলে একের পর এক হামলার ঘটনা ঘটছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় বিস্ফোরক নৌযান দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের এই হামলার দায় দিলেও তারা এখনো নীরব। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার পর ব্যস্ততম হরমুজ প্রণালী অচল হয়ে পড়ে। বাধ্য হয়ে বিকল্প হিসেবে ব্যবহৃত
লোহিত সাগরেও সৌদি ট্যাঙ্কার এবং ভারতীয় জাহাজে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা ঝুঁকি বাড়িয়েছে। পূর্বের 14 দফার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেলেও ওমানের মধ্যস্থতায় পরিস্থিতি শিথিলের চেষ্টা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হরমুজ খুলে দেওয়ার ইতিবাচক ইঙ্গিত দেয়ায় বিশ্ববাজারে তেলের দাম 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে সরাসরি মার্কিন সংলাপ প্রত্যাখ্যান করে ইরান নিজস্ব অবস্থান ধরে রেখেছে। ইরানের উপর চূড়ান্ত সামরিক হামলার নির্দেশ দিয়েও শেষ মুহূর্তে হঠাৎ পিছু হটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের গোপন খতিয়ান অনুযায়ী মার্কিন অস্ত্রাগারে অ্যাটাকামস ও থার্ড মিসাইলের মারাত্মক ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত বদল বলে জানিয়েছে CNN। টমাহক আর প্যাট্রিয়টের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রায় 80% শেষ হয়ে যাওয়ায় মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি চরম আতঙ্কে পড়েছে মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশগুলোও। অস্ত্র তৈরির ধীরগতির কারণে এই বিশাল শূন্যতা পূরণে বহু সময় লেগে যেতে পারে। অস্ত্রের এই হাহাকার ও বৈশ্বিক চাপের মুখে ইরানকে কাবু করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই কি চরম সামরিক সংকটে পড়ল? বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে এক বিশাল হামলার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা এক গোপন অভ্যন্তরীণ রিপোর্টে তাকে চমকে দেন। ভূমি থেকে আকাশে কিংবা সুদূর লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো অত্যাধুনিক অ্যাটাকামস ও থার্ড মিসাইলের মজুদ 80% শেষ বলে দাবি করেছে খোদ মার্কিন সংবাদ মাধ্যম CNN। আর তারপরই ইরানে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর চূড়ান্ত নির্দেশ দিয়েও শেষ মুহূর্তে হঠাৎ পিছিয়ে এলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই মত বিশেষজ্ঞদের। ইটের বদলে পাটকেল দিয়ে এই যুদ্ধ কখনো শেষ হবে না। ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ধেয়ে এলে কেবল আমেরিকা নয়, মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়তে পারে। চীন বা রাশিয়ার মতো পরাশক্তিকে দূর থেকে মোকাবেলার যে শক্তি আমেরিকার ছিল, তা এখন শুধুই ইতিহাস। ইরানে হামলা না চালিয়ে পিছু হটা এটি কোনো সাধারণ রাজনৈতিক কৌশল নয়, বরং খোদ মার্কিন সামরিক বাহিনীর এক গভীর সংকট। কারণ তথ্য বলছে ইরানকে ধ্বংস করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই সামরিক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে গেছে। CNN এর প্রতিবেদন অনুযায়ী ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কা এবং অস্ত্রের মজুদ কমে যাওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের অবকাঠামোর উপর পরিকল্পিত বৃহৎ হামলা থেকে সরে আসার সিদ্ধান্তে প্রভাবিত করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও হোয়াইট হাউস এ ধরনের দাবি অস্বীকার করেছে। অপারেশন এপিক ফিউরির প্রথম ধাপে ট্রাম্প প্রশাসন ঝুঁকি এড়াতে বিমান চালক না পাঠিয়ে দূরপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্রের উপর ভরসা করেছিল, যার ফলে পেন্টাগনের শত শত টমাহক ক্রুজ মিসাইল নিমেষেই নিঃশেষ হয়ে যায়। ইউক্রেন যুদ্ধেও এই অস্ত্রগুলো পাঠানো হয়েছিল, ফলে সংকট আরো তীব্র হয়েছে। পেন্টাগন এখন মাসে মাত্র 15টি টমাহক ও 20টি প্যাট্রিয়ট তৈরি করতে পারছে। CSIS এর মতে যুদ্ধপূর্ব থার্ড মিসাইলের মজুদ ফেরাতে সময় লাগবে অন্তত 3 বছর। 5 মাসের রক্তক্ষয়ী সংঘাতের ফলে পেন্টাগনের অস্ত্র ভাণ্ডারে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। অ্যাটাকামস, টমাহক ক্ষেপণাস্ত্রের মতো দূরপাল্লার অস্ত্র এবং প্যাট্রিয়ট ও থার্ডের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশই এখন প্রায় শেষ। যুক্তরাষ্ট্রের তৈরি কারখানাগুলোতে উৎপাদন গতি অত্যন্ত স্লথ হওয়ায় এই বিশাল শূন্যতা পূরণ হতে বহু বছর সময় লেগে যেতে পারে। যুক্তরাষ্ট্রের এই গোলা বারুদের ঘাটতিতে নিজেদের আকাশসীমা ও তেল অবকাঠামোর সুরক্ষা নিয়ে চরম আতঙ্কে পড়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তাদের আশঙ্কা, ইরানের পাল্টা হামলায় মার্কিন সহায়তার উপর আর ভরসা করা যাবে না। দীর্ঘমেয়াদে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা হারানো যুক্তরাষ্ট্র এখন রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার সামনে নিজেদের চরম দুর্বল করে ফেলেছে। উপসাগরীয় মিত্র ও উপদেষ্টাদের সতর্কবার্তায় শেষ মুহূর্তে পিছু হটার নির্দেশ দেন ট্রাম্প। পেন্টাগন ও হোয়াইট হাউস মার্কিন অস্ত্রাগার স্বয়ংসম্পূর্ণ দাবি করলেও অভ্যন্তরীণ সামরিক হিসাব সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। অপারেশন এপিক ফিউরির খতিয়ান ছাপিয়ে আধুনিক প্রযুক্তির এই অস্ত্রাভাবের কারণে বিশ্বমঞ্চে আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান এখন এক বড় চ্যালেঞ্জের মুখে। সনম সিদ্দিকী, কালবেলা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও নিখুঁত করতে এবার খোদ মানুষের ইতিহাস ও সংস্কৃতি ধ্বংসের পিছনে নেমেছে সিলিকন ভ্যালির বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। AI মডেলকে প্রশিক্ষণ দিতে গোপনে লাখ লাখ দুর্লভ বই ধ্বংস করছে তারা। মার্কিন কপিরাইট আইনের অদ্ভুত এক ফাঁক গোলে আইনি ঝামেলা এড়াতে দুর্লভ সব বই স্ক্যান করার পরপরই তা চিরতরে পরিণত করা হচ্ছে কাগজের মন্ডে। আর যন্ত্রকে বুদ্ধিমান বানানোর এই ভয়ঙ্কর প্রক্রিয়ায় খোদ আইনে পরিণত হচ্ছে ধ্বংসকারীদের ঢাল হিসেবে।
প্রযুক্তির আগ্রাসনে বই ধ্বংস করে ইতিহাস মুছে ফেলার এই যান্ত্রিক নিষ্ঠুরতার নেপথ্যের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। যন্ত্রকে আরো বুদ্ধিমান করে তুলতে মানুষের তৈরি ইতিহাস আর সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে। শুনতে কোনো হলিউডের সায়েন্স ফিকশন বা ডিস্টোপিয়ান সিনেমার দৃশ্য মনে হতে পারে, কিন্তু মার্কিন আইনি ব্যবস্থার ফাঁক গলে বর্তমানে ঠিক এমনটাই ঘটছে। ধারালো ব্লেডে কেটে ফেলা হচ্ছে শত শত দুর্লভ বইয়ের মলাট। যন্ত্রের সাহায্যে স্ক্যান করা হচ্ছে ভেতরের পাতাগুলো, আর শেষে মূল বইগুলোকে পরিণত করা হচ্ছে কাগজের মণ্ডে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে আরও নিখুঁত করতে গোপনে লাখ লাখ দুর্লভ বই ধ্বংস করছে সিলিকন ভ্যালির বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। সম্প্রতি জেরুজালেম পোস্টের এক বিস্ফোরক প্রতিবেদনে উন্মোচিত হয়েছে সিলিকন ভ্যালির এই অন্ধকার অধ্যায়। সবকিছুর মূলে রয়েছে এআই এর মডেল কোলাপস বা মানহীন কন্টেন্টের দূষণ ঠেকানোর আকুলতা। সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্টরা এক গোপন মিশনে নেমেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতে 2022 সালের আগের ছাপানো বইগুলো এআই জনিত তথ্যের বিষাক্ততা থেকে শতভাগ মুক্ত। কপিরাইট আইন থেকে বাঁচতে এবং নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণ দিতে টেক জায়ান্টরা এখন বেছে নিয়েছে এই অভিনব পথ। আর তাই খাঁটি তথ্যের খোঁজে শত শত দুর্লভ বই কিনে হাই স্পিড ব্লেডে কেটে ফেলা হচ্ছে সেগুলোর মলাট ও বাধাই। পাতাগুলো অতি দ্রুত স্ক্যান করার পরপরই মূল বইটি চিরতরে পরিণত করা হচ্ছে একরাশ কাগজের মণ্ডে। কিন্তু কেন এই যান্ত্রিক নিষ্ঠুরতা? উত্তর লুকিয়ে আছে মার্কিন কপিরাইট আইনের এক অদ্ভুত ফাঁক ফোকরে। ওয়াশিংটন পোস্টের হাত ধরে সামনে আসা অ্যানথ্রোপিকের গোপন প্রজেক্ট পানামা তুলে ধরেছে এই নগ্ন সত্যি। কোনো বইয়ের ডিজিটাল কপি তৈরি করার পর যদি এর আসল ফিজিক্যাল কপিটি পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়, তবে তা মার্কিন আইনে ফেয়ার ইউজ বা ন্যায্য ব্যবহারের আওতায় পড়ে। অর্থাৎ আইনি ঝামেলা এড়াতে কোনো বই টিকিয়ে রাখা এখন ঝুঁকিপূর্ণ, কিন্তু তা পিষে ছাই বানিয়ে ফেলা পুরোপুরি নিরাপদ। বিষয়টি জনসম্মুখে আসার পর এই বিধ্বংসী মানসিকতা বিশ্বজুড়ে চরম সমালোচনার জন্ম দিয়েছে। ক্রিয়েটর রাইটস গ্রুপ ফেয়ারলি ট্রেন্ডের মতে মাত্র কয়েক ডলারে বই কিনে তা দিয়ে এআই গড়ে তোলা এবং লেখককে তার নিজের কাজের সাথে প্রতিযোগিতায় নামানো চরম শোষণের নামান্তর। এমনকি ইলন মাস্কও তার সংস্থাকে কঠোর নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে কষ্ট করে অক্ষত অবস্থায় বই স্ক্যান করতে হবে, কিন্তু কোনো দুর্লভ বই ধ্বংস করা যাবে না। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, সভ্যতার ধারক বাহক বইকে এভাবে ধ্বংস করার পেছনে ফুটে ওঠে এক ভয়াবহ মানব বিদ্বেষী চরিত্র, আর ইতিহাস কখনো বই ধ্বংসকারীদের ক্ষমা করেনি। বিতর্কের মুখে পড়ে বইয়ের ডাটাবেজ ISBN-DB দাবি করেছে তারা কেবল বাজারের চাহিদা যাচাইয়ের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করেছিল এবং এআই প্রশিক্ষণের জন্য কখনো কোনো বই ধ্বংস বা বিক্রয় করেনি। তবে গোপনে পরিচালিত এই মানব বিদ্বেষী প্রক্রিয়া প্রমাণ করে প্রযুক্তি জায়ান্টরা নিজেদের সুবিধার জন্য পুরো সংস্কৃতি ও মানব ঐতিহ্যকে গ্রাস করতেও পিছপা হচ্ছে না। প্রযুক্তির এই বিশাল অগ্রযাত্রার পেছনে সংস্কৃতিকে পিষে ফেলার এমন গোপন খেলা সাধারণ মানুষের কাছে এক অদ্ভুত ও আতঙ্কজনক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির এই আগ্রাসনে আইন আজ সংস্কৃতি সংরক্ষণের বদলে ধ্বংসকারীদেরই আইনি ঢাল হয়ে দাঁড়িয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।